ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডালও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি ছাত্রদের স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে। না পারলে ছেড়ে দিক, না পারলে ছেড়ে দিক। হ্যাঁ সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাইতে না পারলে ছেড়ে দিক। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে কানে কানের কথা আমি শুনি না ভাই। আমি খালেদ আপনার কথাই আমি একমত। এটা সরকারের অযোগ্যতা, সরকার এই সমস্যা তৈরি করেছে, সরকার চালাকি করেছে। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, সেটা ইলেকশন কমিশন প্রজ্ঞাপন দিয়ে দিছে, এলজেডি মিনিস্ট্রি ওথ পড়াবে, ওথটা বাকি ছিল। হ্যাঁ, সেটার ব্যাপারে এমন ভাবে আজিজ ভাই, এমন ভাবে আপনি বলতেছেন ওথটা বাকি, যেন ওথটা কিছুই না, ওথটা যে একটা কিছু, সেইটার জন্যই তো ওথ না হলে কেউ মেয়র হইতে পারে না, এই প্রভিশনটা রাখা হয়েছে। আচ্ছা, আপনি সরকার, আমি চালাকি করি, আমি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ওই ওথ অনুষ্ঠানে, অন্তর্বর্তীকালীন সরকারের ওথ অনুষ্ঠানে ছিলাম, সেখানে তো ওথ দিয়েছে এই চুপ্পু সাহেবের কাছে যে সংবিধান সম্মত রাখার, সংবিধান সম্মত রাখার জন্য ওথ নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কিভাবে? কি কথা বলেন? আমি ওথ নিয়েছি, আমি ঘর ঠিক রাখবো, আমি ঘর রং করতে পারবো না, জানালা একটা লাগাতে পারবো না? না না না, আপনি মালিক হলে পারবেন, আপনি পারবেন না, এটা নির্বাচিত মালিক, আমি তো জনগণের রিপ্রেজেন্টেশন করতেছি। না না না, জনগণের রিপ্রেজেন্টেটিভ এটা এটা বলতে পারেন, কিন্তু আমি কথা হচ্ছে এইরকম একটা গণঅভ্যুত্থানের পরে একটা সরকার ক্ষমতা আসলো, আপনি তার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট করবেন না? বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে রিপ্রেজেন্টেশনের বাইরে একদিনও কেউ থাকতে পারে না রে ভাই, তারা তো না। তাহলে যদি আপনি শোনেন, আমার চাইতে আইনের জ্ঞান আপনার কাছে বেশি আছে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 6 মাসের জেল ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, তিনি কি নৈতিক কারণে সরকার প্রধান হতে পারেন? তার বিরুদ্ধে খুব প্রাথমিক অবস্থা, তার ওনার যে কোর্টে মামলা ছিল তার উপরে আরো 3টা কোর্ট আছে ভাই, এরকম মামলা আমার আপনার বিরুদ্ধে আজাদ সাহেব মামলা দিয়ে আপনার মামলা হয়ে যাবে না। শেষ করি, সেই কেসগুলো তো উনি নড়েন নাই, সেই কেসগুলো এক্সিকিউটিভ অর্ডারে খালাস করে দিয়েছে। 1 2 হলো, তিনি আপনি খেয়াল করে দেখেন যে তিনি আপনার 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে প্রেসিডেন্ট, এটা প্রথমে বলা হলো, এখনো বলা হচ্ছে, এবং সেনা প্রধান বলেছিল যে আপনার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমি নিজে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনা প্রধানকে জিজ্ঞেস করে না 626 জন গেল কোথায়? আমরা তো ভারতে দেখি, আমরা দুবাইতে দেখি। আমি বলে আজিজ ভাই আর্গুমেন্টটা বলেন যে 106 অনুসারে প্রধান বিচারপতি সহ 6 জন বিচারক বলছে। আমি ওইটাই শেষ করছি। যখন সেনা আইএসপি থেকে সেই তালিকা দেওয়া হলো, তখন দেখা গেল প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে আরো জাস্টিস ওই সেনানিবাসে ছিল। তার অসুবিধা কি হয়েছে? আমি শেষ করি। তারপরে সেই 100 অনুচ্ছেদ অনুযায়ী মতামতটা কে দিল? উনারাই দিছে। বন্দিও ছিল, নড়াচড়াও করতে পারবে না। আমি 5 আগস্ট ওখানে গেছি, 6 আগস্ট সকালবেলা গিয়ে হাইকোর্টে সাইন করতে পারবো না? এটা কি যুক্তি? না করবেন, উনি তো নাই। কে বলছে? সে তো সেনানিবাসে ছিল, সেনানিবাস থেকে আসতে পারবো না, গাড়ি চলে না। আমি বলি করে হবে না, আপনি শোনেন। তারপরে হাসনাতের নেতৃত্বে হাইকোর্টে ভায়োলেন্স হয়েছে, সব বিচারপতি ভাগায়। সেটা 9 আগস্টে কাহিনী, সেটা 9 আগস্টে কাহিনী। আমি আপনাকে বলি 9 আগস্টে কাহিনী। সেনানিবাস থেকে 6 আগস্ট সেনানিবাসন থেকে হাইকোর্টে যাইতে, কারণ সেই সময় রাস্তায় কারফিউর মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল, স্পেশাল গাড়িগুলির 35 থেকে 40 মিনিট লাগার কথা ম্যাক্সিমাম। সেটা সরকার কেন প্রেসিডেন্ট যে মতামত চেয়েছিল সেই ডকুমেন্ট কেন আপনার শো করে না? শো করছে, আপনি দেখছেন কেমনে? না না,
আমার কাছে কপি আছে, কোন প্রত্যেক আসছে কপি, প্রত্যেক আসছে কপি, কোন স্বাক্ষর থাকে না, স্বাক্ষর থাকে না, আমার কাছে আছে, কোন রায়ের মধ্যে থাকে, এটা অনুস্বাক্ষর দিয়ে ইনিশিয়াল দিয়ে যায়, অনুস্বাক্ষর না, রেজিস্টারের স্বাক্ষর করা। হ্যাঁ, তাই থাকে, তাই থাকে, তাই থাকে, তাই থাকে না, এটা রেজিস্টারের স্বাক্ষর করা যদি না থাকে তাই থাকে, তাই থাকে, রেজিস্টার করলে তাই থাকে ভাই। ওটা এখন ওই রেজিস্টারের সাইন কিনা কাকে জানে, ওটা এখন তো আপনি সবাই মিলে আমি আপনাকে বলি 6 তারিখে এই জিনিসটা 106 তারা দিবেন, তারপরে তারা 7 তারিখে কোর্ট করছেন, 8 তারিখে কোর্ট করছেন, 9 তারিখে কোর্ট করছেন, 10 তারিখে হাসান আব্দুল্লাহর অন্যায় দাবির মুখে তারা পদত্যাগ করছে, সেটাও আমি মানি। কিন্তু 10 তারিখ পর্যন্ত তারা কি আপনাকে একবারও বলছে 106 তে আমি সাইন করি নাই, প্রফেসর ইউনূসের এখানে আসা অবৈধ, একবারও বলছে? তাদের মুখে শুনছেন, তারা প্রকাশ্য কোর্টে প্রেসিডেন্ট কি ও প্রেসিডেন্ট শোনেন, আইন মন্ত্রণালয় থেকে এটা মুভ করছে, কে সাইন করছে জানি না। না না, এটা আমার কাছে চিফ জাস্টিস চেয়ারে তো বসছে, তো তারপরে ভাই 7-8-9 তারিখ তার চেয়ারে বসছে তো। প্রেসিডেন্ট কখনো বলছে যে আমি মতামত প্রেসিডেন্টের কাছে আপনি গেছেন? প্রেসিডেন্টের কাছে আপনি গেছেন? কে? আমার দেওয়া লাগবে না তো। প্রেসিডেন্ট তার বিপরীতে কি বলছে? প্রেসিডেন্ট তার বলে থেকে সরকার প্রধান আর রাষ্ট্রপ্রধান তো এটা প্রিভিলেজ কমিউনিকেশন, আপনি জানবেন না তো এটা? আমি তো ল অ্যাডভাইজারের কথা শুনেছি, প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছে, সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, এটা বৈধ। সুতরাং এটা সাংবিধানিক সরকার। অবশ্যই সাংবিধানিক সরকার হলে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়ে সংবিধান সংস্কার করে কিভাবে বলেন আপনি? সংবিধান সংস্কার করবে না যারা যারা সংবিধান সংস্কার করছে এখন পর্যন্ত 17 না 18টা সংস্কার মানে নির্বাচিত অ্যামেন্ডমেন্ট চলে, তখন সংস্কার করেন না? না না সেটা নির্বাচিত নির্বাচিত সংসদ করেছে, এটা নির্বাচিত সংস্কার তারা সংবিধান সংশোধন হয় নাই না, এটা বিপ্লবী সরকার করতেন। তাহলে কোনটা বিপ্লবী সরকার আর কোনটা কি সরকার? নির্বাচিত সংস্কার তারা সংবিধান সংস্কার হয় নাই? না না না, অন্তর্বর্তীকালীন সরকার কোথায় করছে? যত দেশে 1 বছরের বেশি সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিঙ্গার করছে, সেই সরকারি তর্কটা অনেক জায়গায় চলে যেতেছে, আমরা একটু জায়গায় আনি। আমার কাছে কিন্তু মনে হয় জনাব ইশাক সাহেবের ক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইশাক সাহেবকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয় নাই। আমার কাছে মনে হয় ইশাক সাহেবের সাথে স্পেশাল সরকারের কোন রকম স্পেশাল মানে শত্রুতা নাই, কারণ জনাব শাহাদাত তো বিএনপি করতেন, জনাব শাহাদাতকে মেয়র হইতে দিছে, ইশাক সাহেবের মেয়র হইতে দিবে না কেন? ইশাক সাহেবও বিএনপিই করে, তার তো কোনো অসুবিধা নাই। বরং শাহাদাত সাহেব বেশি দিন ধরে মেয়র থাকবে, উনি মাত্র 1.5 সপ্তাহ থাকতেন, এটা তো যদি পারতো তাহলে দিত তো। আমি ছোট মানুষ, ছোট কথা বলি না, আপনি অনেক বড়। সদীপ ভুইয়া এলজেডি মিনিস্ট্রি রেখে ওই সিটি কর্পোরেশন অফিসে সে ওখানে অফিস করতো, করা লাগবে তো, করতে পারে সারা বিশ্বে যেখানে সেখানে তিনি অ্যাডভাইজার, বাংলাদেশের 33 থেকে 63 পর্যন্ত। আপনি অ্যাডভাইজার মানতে পারতেছেন না কেন? তার বয়স কম বইলা? কারণ তার 6 দিনের 18 বার হেলিকপ্টার, এই জন্য মানতে পারতেছে না। তার বিরুদ্ধে তার এপিএস চুরি করছে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেমেয়েরা, আমাদের সরকার প্রধানের ছেলেমেয়েরা যখন বড় বড় পোস্টে যান, আমাদের সম্পাদকের ছেলেমেয়েরা যখন বড় চেয়ারে এসে বসেন, তখন তো আপত্তি করতে দেখি না। না, আপত্তি করছি, এই যে আজিজ ভাই আপনি করছেন, কিন্তু যদি একটা 70 বছরের লোক হেলিকপ্টার চড়তে পারে, একটা 26 বছরের ছেলে হেলিকপ্টার চড়তে পারবে না কেন? সমস্যা কি? কেন? আপনি একটা উদাহরণ দেন তো, আপনি তো এই মিডিয়াতে পাকা, আপনি বলেন তো 6 দিনে হেলিকপ্টার কোন মন্ত্রী, কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপ্রধান চড়েছে? আমি একটা কথা বলি, অন্য কোন মন্ত্রী যদি হইতো আপনি হেলিকপ্টার গুনতেন না, এখন আপনি হেলিকপ্টারই গুনতেছেন বসে বসে খালি। গুনতেছি কারণ ওনার বিরুদ্ধে অনেক অন্যায়ের, ছাত্রদের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ছাত্রদের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ আছে, সেইটার প্রসঙ্গে জনাব আজাদ মজুমদারের কাছে একটু যাই। জনাব আজাদ মজুমদার, এই কথা ঠিক যে বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশনের ছাড়াও যেই জায়গায় আমরা নিয়োগের ক্ষেত্রে, টেন্ডারের ক্ষেত্রে, এমনকি পরিবারের আপন সদস্যদের মানে বাবা বা মাকেও লাইসেন্স পাওয়ায় দেওয়ার অভিযোগও আমরা আসলে বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে আমরা শুনেছি। এই জায়গাটা আপনি কি বলবেন? আমি আসলে ওই ফাঁস হওয়া অডিও বা এগুলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাই না, কিন্তু এইটা এখন বাজারে প্রতিষ্ঠিত সত্য, বিশেষ করে উত্তর ঢাকায় একটা প্রসঙ্গ নিয়োগ করার পর থেকে এটা বাজারে প্রতিষ্ঠিত সত্য যে এই টেন্ডার, ইজারা, নিয়োগ, মাস্টার রোল এগুলি নিয়ে
আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হইতেছে, নাহলে এক সপ্তাহ 1.5 সপ্তাহ কে মেয়র হইলো কে প্রশ্ন করলো এটাতে খুব বেশি আসা যাওয়ার কথা না। এবং সবচেয়ে বেশি অভিযোগ স্থানীয় সরকারের যে উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে আসলে শোনা যেতেছে। আজিজ ভাইয়ের ইমোশনটা আমি বুঝি, যে আজিজ ভাই সমান কেউ চুরি করতেন তাহলে এতটা গায়ে লাগতো না, ছাত্ররা চুরি করতেছেন দেখে বেশি গায়ে লাগতেছে। আমি অবশ্য শোনেন, আমি কিন্তু অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। না, আমি আজিজ বেশি ভাই। বেতনে চাকরি করছি, আমার কিছু নাই। আর এখন সাংবাদিক কয়েকটা ধরা খাইছে, দাগ ধরে হারিয়ে 20টা 25টা করে 19-29টা ফ্ল্যাট, এইসব চোর, এগুলো তো জেলে যাবেই। আচ্ছা, সাংবাদিক কথা করতে আসছে, তার যে বেতন সেটা মেনেই চাকরি করতে হবে, নাহলে চলে যাক। আচ্ছা, চুরি ঠিক তো আছে, করতে যাক। ঠিক আছে, আমরা একটু জনাব আজাদ বদরুদ্দোজার কাছে শুনি। জনাব আজাদ বদরুদ্দোজা, আসলে আমাদের প্রোগ্রামেরটা একদমই শেষ পর্যায়ে, আমরা মানে একটু এক্সটেনশনে আসি। জি জনাব আজাদ বদরুদ্দোজা। আমার মনে হয় আপনার প্রশ্নটার মধ্যে একটু সবিরোধিতা আছে। প্রথমত আপনি বলেছেন যে এগুলো প্রতিষ্ঠিত, আবার তারপরে বলেছেন এগুলো অভিযোগ। না, যদি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত শব্দটা বাদ দিন, এগুলো অভিযোগ। হ্যাঁ, তো অভিযোগ যদি হয় তাহলে তো অভিযোগ প্রমাণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে অভিযোগগুলো এসেছে, এবং আপনি যেমন লাইসেন্সের কথা বলেছেন, বাবাকে ঠিকাদারি লাইসেন্সের কথা বলেছেন, সেই অভিযোগটা এসেছে। উপদেষ্টা নিজে এটার জন্য ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, লাইসেন্স রিভোক করা হয়েছে। এপিএস এর দুর্নীতির অভিযোগ এসেছে, এপিএস এর বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে। যেই সব অভিযোগগুলোর ক্রেডিবল একটা এভিডেন্স সামনে আসতেছে, বা যে অভিযোগগুলো মনে হচ্ছে বিশ্বাসযোগ্য, সেগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বাকি সব তো হাইপোথেসিস। একটা ছোট প্রশ্ন করতে চাই, যে এই যে পিএস বা এপিএস এর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমার তো যতদূর জানা আছে পিএস বা এপিএস এর তো অত বড় এক্সিকিউটিভ ক্ষমতা নাই। যদি বড় সাহেবরা টাকা খায়ে ফাইল না ছাড়েন, পিএসএপিএস তো কিছু করার নাই। পিএসএপিএস যদি 20 কোটি টাকা চুরি করে, অবশ্যই 200 কোটি টাকা চুরি করছে হচ্ছে বড় সাহেব। এটা নরমাল অঙ্ক। শেখ হাসিনার চোর যদি, শেখ হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে থাকে, শেখ হাসিনা 40,000 কোটি টাকা চুরি করছে, সহজ হিসাব। না, আপনি এটা এরকম সরলীকরণ তো এভাবে করা সম্ভব না। তবে অভিযোগ যেহেতু এসেছে পিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে। এখন এই দুর্নীতির তদন্তে যদি উপদেষ্টার নাম আছে, তাহলে উপদেষ্টাকেও তদন্তের মধ্যে নেওয়া হবে। তা সেটা নিয়ে তো কেউ কোনো আপত্তি করবে না, বা আপত্তি করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে আপনি যার বিরুদ্ধে অভিযোগটা মূলত এসেছে, আগে তো তাকে তদন্তের আওতায় আনবেন। তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তারপরে আপনি বলতে পারবেন যে এটার সাথে উপদেষ্টা জড়িত কি জড়িত না। তার আগে আপনি হাইপোথিসিসের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে, আবার আমার মাঝে মধ্যে আমার আজিজ ভাই একটু আগে আবেগের বসে যেভাবে মানে আপনি বলে বসছেন যে হ্যাঁ, যেহেতু উপদেষ্টার পিএস দুর্নীতি করেছে অতএব উপদেষ্টা দুর্নীতি করেছে, এভাবে তো আসলে দুর্নীতির তদন্ত বা এগুলা হয় না। এগুলা প্রথমত যিনি যার বিরুদ্ধে অপরাধটার অভিযোগ এসেছে তাকে তদন্তের আওতায় আনা হয়েছে কিনা এটা আপনি দেখবেন। তদন্ত নিষ্পন্ন হলে তারপরে আপনি দেখবেন সেই তদন্তে। এই ক্ষেত্রে তো আমি জনাব মজুমদার, মানে আমার ইয়াটা কি, যদি কোনো ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসে, এটা অবশ্যই ইন্ডিকেট করে যিনি তার মানে কর্মকর্তা, তার বিরুদ্ধেও আসলে অভিযোগটা তদন্ত করা দরকার। দুদকের তো ঘোষণা দিয়ে এখন জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে, জনাব ফয়েজ আহমদ তৈয়বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা দরকার, ঘোষণা দিয়ে কিন্তু। এবং তাদের স্টেপ ডাউন করার কথা, যেহেতু তাদের কর্মকর্তারা দুর্নীতি করতেছেন, তারা হচ্ছে উপযুক্ত তদন্তের স্বার্থে তারা স্টেপ ডাউন করে তাদের কর্মকর্তারা দুর্নীতি করেছেন এইটার অভিযোগ যদি এসেছে, তারা তাদের এই দুর্নীতির তদন্তকে বাধা দিয়েছেন? বাধা তো দেননি। তারা তো এই দুর্নীতি আজাদ ভাই চেয়ারে বসে থাকলে এটা খুব মুশকিল, বাংলাদেশে খুব মুশকিল ভাই। মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তো অভিযোগটা আসেনি, এসেছে হলো পিএস এর বিরুদ্ধেই আসে। আপনি শুনেন মনে করাই দেই, 70 লাখ টাকা কিন্তু তার সহকারী এবং তার ড্রাইভারের গাড়িতে ছিল, কথিত অভিযোগ। তার জন্য শুধু তার মন্ত্রিত্বই যায় নাই, তার 40 বছরের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু পলিটিক্যাল ক্যারিয়ার। না, ক্যারিয়ার কি আদৌ শেষ হয়েছে? আমার তো মনে হয় না ক্যারিয়ার শেষ হয়েছিল। আপনি সেটা বলতে পারেন, তাহলে তখনও তো তার পিএস এর সাথে যুক্ত ছিল ভাই। সুরঞ্জিত সেনগুপ্ত কি জেলে গিয়েছিলেন এই ঘটনার পরে? আমি তো আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জেলে যাইতে বলতেছি না, স্টেপ ডাউন করতে বলতেছি না, দপ্তর ছাড়া বলতেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে, অবশ্যই উনি স্টেপ ডাউন করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত অভিযোগটা না আসছে একটা তদন্তাধীন বিষয়ে, আপনি যদি বাড়িয়ে আসিফ মাহমুদকে এবং ফয়েজ আহমেদ বলেন, তাহলে তো আমি তো বলবো যে আপনি তারা দুজন ভালো লোক হইতে পারেন, কিন্তু তারা তো
উপযুক্ত তদন্ত আমি তো বলবো যে আপনি নিজেও তদন্তটা প্রভাবিত করার চেষ্টা করছেন, যদি এরকমই আপনার পারসেপশন হয়। আপনি যখন একটা কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে, প্রথমত তদন্তটা চলতে দেন। তদন্তটা একটা পর্যায়ে গেলে যদি তদন্ত চলাকালীন সময়েও যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে এই দুর্নীতির সাথে অন্য কেউ সম্পৃক্ত আছেন, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছেই। একজন দর্শকের একটু মতামত দিতে চাই। এতবার তিনি মতামতটি পাঠিয়েছেন, কিন্তু তার নামটি আমি ঠিক বুঝতে পারতেছি না। তার নামটি বলা হচ্ছে হেকা, HEKA। তিনি বলছেন যে খালেদ মহিউদ্দিনও ঠিক তেমন একজন, কেমন আমি জানি না, স্পষ্টভাবে একজন বাংলাদেশ বিরোধী। তার বিচার হবেই, সময় হলে চোখের সামনে সব দেখতে পাবে। ইতিহাস কাউকে ছাড় দেয় না, আর এই দেশ ভুলে না। আমার বিচার হবে, কারণ আমি আজাদ মজুমদারকে এবং জনাব এম এ আজিজকে অনেকগুলি প্রশ্ন করেছি, সেজন্য আমার বিচার হবে। ঠিক আছে, বিচার হলে তো আমি মানতে রাজি আছি। জনাব